নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার কি ব্যাখ্যা করো। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এই সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়। এটি টেক্সট, ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন এবং অডিও ভিডিও উপাদান ব্যবহার করে উপস্থাপনা তৈরি এবং প্রদর্শন করতে ব্যবহার করা হয়। প্রথম কথা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার কি, তার আগে বুঝতে হবে আমাদের প্রেজেন্টেশন কি। এই যে ধরো আমি এখানে তোমাদের ক্লাসে একটা জিনিস ব্যাখ্যা করতেছি, এটাই হচ্ছে প্রেজেন্টেশন। এখন এই প্রেজেন্টেশন সফটওয়্যারের জন্য আমরা কি করতে পারি, পাওয়ার পয়েন্টের ইউজ করতে পারি। পাওয়ার পয়েন্টের ইউজ করার সময় হচ্ছে ধরো এই যেখানে তো লেখাগুলো আছে, লেখাগুলোর মধ্যে ধরো এই যে আমার উদাহরণগুলো দেয়া আছে, কি কি উদাহরণ, যেমন ধরো আমাদের এখানে পাওয়ার পয়েন্টের কথা বলা আছে, পিকাসার কথা বলা হচ্ছে, ইমপ্রেসের কথা বলা হয়েছে, এই গুলাকে হচ্ছে কালার করে দিলাম। আবার ধরো এদের ছবি ব্যবহার করলাম, অথবা প্রেজেন্টেশনের একটা ভিডিও, মানে হচ্ছে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা হয় এরকম একটা ভিডিও এখানে দেখালাম। এই যে সামগ্রিক জিনিসটা সুন্দর করে উপস্থাপনের জন্য যেই সফটওয়্যারটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলি প্রেজেন্টেশন সফটওয়্যার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের গুরুত্ব উল্লেখ করো। মানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা কেন গুরুত্বপূর্ণ। তো এইটা গুরুত্ব তো অনেক বেশি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল একটু আগে বললাম। এর বাইরেও আমরা এখানে দেখি খুব সহজে এবং চমৎকারভাবে তথ্যকে উপস্থাপন করা যায়। তথ্যের সাথে ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদি যোগ করা যায়। পাওয়ার পয়েন্ট সফটওয়্যার তৈরিকৃত প্রেজেন্টেশনকে বিভিন্ন মাধ্যমে প্রদর্শন করা যায়। প্রেজেন্টেশন সফটওয়্যারের সাহায্যে প্রেজেন্টেশনকে ওয়েবেও এক্সপোর্ট করা যায়। প্রেজেন্টেশনকে যে কোনো সময় সংশোধন বা আপডেট করা যায়। দেখো প্রথম জিনিসটা হচ্ছে খুব সহজ এবং চমৎকারভাবে তথ্যকে উপস্থাপন করা যায় বিভিন্ন ধরনের গ্রাফ ইউজ করে, ছবি ইউজ করে। তারপর আমরা এক্ষেত্রে ছবি ব্যবহার করতে পারি, অডিও ব্যবহার করতে পারি, ভিডিও ব্যবহার করতে পারি, গ্রাফ যোগ করতে পারি। তারপরে তৈরিকৃত প্রেজেন্টেশন বিভিন্ন মাধ্যমে প্রদর্শন করা যায়। এই যে আমি এখানে ধরো একটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রদর্শন করছি, ফোনের মাধ্যমে প্রদর্শন করা যায়, অথবা তোমার ওই প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা যায়। তারপরে ধরো প্রেজেন্টেশন সফটওয়্যারকে ওয়েবেও এক্সপোর্ট করা যায়, মানে ধরো হচ্ছে আমি একটা পোর্টালেও হচ্ছে দিয়ে দিলাম। তারপরে প্রেজেন্টেশনকে যে কোনো সময় সংশোধন বা আপডেট করা যায়, কোনো একটা তথ্যের জায়গায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় সেটাও আমরা পরিবর্তন আনতে পারি। তো এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের গুরুত্ব। স্লাইড, হ্যান্ড আউট, স্লাইড লেআউট বলতে কি বুঝছো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এক একটি অংশকে স্লাইড বলা হয়। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটস বলা হয়। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়, এই খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। প্রথম জিনিসটা হচ্ছে স্লাইড জিনিসটা কি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এক একটি অংশকে স্লাইড বলা হয়। যেমন ধরো এইখানে যদি মানে আমি ওই প্রেজেন্টেশনের জন্য তৈরি করতাম, তাহলে এইটা ধরো একটা পৃষ্ঠা, আমি যখন এখানে হচ্ছে ক্লিক করতাম, বা আমাদের দেখো যে হচ্ছে বিভিন্ন কোর্সে যখন আমরা বিজ্ঞাপন দিই, এখানে যখন ক্লিক করা হয় অথবা রিমোটে প্রেস করা হয় তখন পেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা পেজ, এইটা হচ্ছে একটা স্লাইড। পরের স্লাইডে বলি না যে পরের স্লাইডে যান, এই যে এরকম একটা স্লাইড। তারপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটস বলা হয়। মানে অনেকগুলা নিয়ে একটা যেই এই যে অনেকগুলা স্লাইড নিয়ে অনেকগুলো স্লাইড বিশিষ্ট এক একটা পৃষ্ঠাকে হচ্ছে হ্যান্ড আউটস বলা হয়। আর এই সমস্ত কিছু করার জন্য তো আমাকে একটা ড্রাফট তৈরি করতে হয়, তাই না, বা হচ্ছে একটা ধরো খসড়া তৈরি করতে হয়, এই খসড়াটাকে বলা হয় স্লাইড লেআউট। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার নিয়ম লেখো। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার নিয়ম নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে কিবোর্ডের নিচের দিকে বাম কোণে স্টার্ট লেখা রয়েছে, এটি হচ্ছে স্টার্ট বোতাম। স্টার্ট বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে এটি মেনু বা তালিকা আসবে। এই মেনু অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টের স্থাপন করলে একটি ফ্লাইং আউট মেনু পাওয়া যাবে। কি কি আমাদেরকে বললো, প্রথমে হচ্ছে আমরা স্টার্টে ক্লিক করব, মানে কম্পিউটারে যেভাবে হচ্ছে তোমার ওই পাওয়ার পয়েন্টের কি বলে সফটওয়্যারটা ওপেন করতে হয়, এইটারই একটা ডিরেকশন দেয়া আছে। তো অনেকে হয়তো টেক্সট বই পড়ো, তাই এই জন্য হচ্ছে আমরা এটা প্রেজেন্টেশন হচ্ছে দেখালাম, বা একটা মানে নিয়ম দেখালাম আর কি, এর বাইরে আর কিছু না। প্রথমে আমাদের স্টার্টে ক্লিক করতে হয়। স্টার্টের পরে কি করতে হয়, স্টার্ট বোতামের উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে এটি মেনু বা তালিকা আসবে। তারপর সেখানে হচ্ছে অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করে একটি ফ্লাইং আউট মেনু পাওয়া যাবে।
ফ্লাইআউট মেনু পাওয়ার যাওয়ার পরে হচ্ছে আমরা কি করব, চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় হচ্ছে এই ফ্লাই আউট মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে পাশেই আরেকটা ফ্লাই আউট মেনুতে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলো তালিকা পাওয়া যাবে। এই তালিকা থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কমান্ড সিলেক্ট করলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রথম স্লাইড উপস্থাপিত হবে। তাহলে দেখো একটার পর একটা, মানে স্টার্টের পরে হচ্ছে সেখানে ক্লিক করে আমি ওপেন করলাম, তারপর সেখানে ফ্লাই আউট ক্লিক করলাম, তারপর সেখান থেকে মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম, মাইক্রোসফট অফিস থেকে হচ্ছে পাওয়ার পয়েন্ট কমেন্ট সিলেক্ট করলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইড উপস্থাপিত হয়ে যাবে। প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করার কৌশল লেখো। ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ এজ ডায়লগ বক্স আসবে। সেভ এজ ডায়লগ বক্সের ফাইলের নেম ঘরে ফাইলের নাম উল্লেখ করতে হয়। ডায়লগ বক্সে ওকে বাটনে ক্লিক করতে হবে, এতে প্রেজেন্টেশন অংশটি সংরক্ষিত হবে। তাহলে ফাইল মেনু থেকে সেভ কমান্ড নিলে প্রথম হচ্ছে সেভ এজ আসবে, সেভ এজে ক্লিক করে হচ্ছে আমাদের ফাইলের নাম দিতে হবে, তারপর ওকে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নতুন স্লাইড কিভাবে যুক্ত করতে হয়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি জনপ্রিয় প্রেজেন্টেশন সফটওয়্যার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করার জন্য মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের হোম মেনুর রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করতে হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম বোতাম চাপ দিলে নতুন স্লাইড যুক্ত হবে। কন্ট্রোল এম চাপ দিলেও হয়ে যাবে, অথবা কি করতে হবে, হোম মেনু থেকে হচ্ছে নিউ স্লাইড ক্লিক করলেই হয়ে যাবে। স্লাইডের টেক্সট সংযুক্ত করার প্রক্রিয়া বর্ণনা করো। পাওয়ার পয়েন্ট মেনুর ইনসার্ট রিবনে ক্লিক করতে হবে। টেক্সট বক্স আইকনে ক্লিক করলে স্লাইডে মাউস পয়েন্টার চেপে ধরে টানলে বক্সের মতো দাগ দেখা যাবে। এখন ওই মাউসের কার্সরটি ব্লিঙ্ক করতে হবে। প্রয়োজনে মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সট সিলেক্ট করতে হবে। এভাবে প্রয়োজনীয় টেক্সট টাইপ করে বক্সে সংযোজন করা হবে। তাহলে কি করতে হবে, ইনসার্ট রিবনে ক্লিক করতে হবে, তারপরে টেক্সট বক্স আইকনে ক্লিক করতে হবে, তারপরে সেখান থেকে এডিট টেক্সট সিলেক্ট করতে হবে, তারপর আমরা বক্সের মধ্যে লিখে ফেলতে পারবো। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন করার প্রক্রিয়া লেখো। কিবোর্ডে F5 বোতামে চাপ দিলে অথবা ভিউ মেনুর রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপিত হবে। কি কি অপশন বলা হলো? কিবোর্ডে F5 বোতাম চাপ দিলে অথবা ভিউ মেনুর রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকনে ক্লিক করলে প্রেজেন্টেশন প্রথম স্লাইডটি উপস্থাপিত হবে। এই যে এখানে ধরো এরকম দেয়া আছে, দেখবা যে আমাদের প্রেজেন্টেশনগুলা বা হচ্ছে ওই বিভিন্ন বইয়ের বিজ্ঞাপনের সময় উপরে দেখবা যে এখানে আমরা যখন হচ্ছে স্লাইড শো ক্লিক করি তখন একটার পর একটা তোমার হচ্ছে স্লাইড আসে, আমরা ক্লিক করে করে চেঞ্জ করি। তারপরে প্রেজেন্টেশনে একটা স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কিবোর্ডে ডানমুখী তীর বোতাম চাপ দিতে হবে। পরবর্তী স্লাইডে ফেরার জন্য বামমুখী তীরে বোতামে চাপ দিতে হবে। দেখবে কিবোর্ডে তোমার পাশাপাশি হচ্ছে চারটা দেয়া আছে, যে উপরে নিচে ডানে বাঁয়ে এরকম দেয়া আছে। সেখানে হচ্ছে ডানেরটা চাপ দিলে হচ্ছে আমরা কি করব, ডানেরটা চাপ দিলে পরের যে স্লাইডে চলে যাব, বামেরটা চাপ দিলে হচ্ছে আগের স্লাইডে চলে আসবো। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডে শিফট বোতাম চেপে রেখে F5 বোতাম চাপ দিতে হবে। কি কি? কিবোর্ডের শিফট বোতাম থেকে শিফট প্লাস হচ্ছে F5 চাপ দিলে আমরা পরবর্তী হচ্ছে স্লাইডে চলে যাব। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডে ESC বা এসকেপ বোতামে চাপ দিতে হবে। তাহলে এখানে আমাদের প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন করার প্রক্রিয়াগুলো কি কি সেটা আমরা লিখে দিলাম। প্রথমে ওপেন কিভাবে করব, পরবর্তী স্লাইডে কিভাবে মুভ করব, একটা স্লাইডের মাঝ থেকে পরের স্লাইডে কিভাবে মুভ করব, এবং হচ্ছে যে আমাদের উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য হচ্ছে কিভাবে কোন বোতাম ক্লিক করব। স্লাইডের ব্যাকগ্রাউন্ড কিভাবে রং যোগ করা যায়। স্লাইডের ব্যাকগ্রাউন্ডের রং যুক্ত করার জন্য পাওয়ার পয়েন্টের রিবনের ডিজাইন মেনুর ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপ ডাউন বারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে। প্যালেটের নিচের দিকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের উপর বাম পাশে সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করলে সক্রিয় করতে হবে, এবং নিচে কালার ড্রপ ডাউন তীরে ক্লিক করলে রঙের প্যালেট আসবে, যা থেকে পছন্দের রং সিলেক্ট করলেই স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই রং আরোপিত হবে। তাহলে এখানে দেখো একটু কঠিন মনে হচ্ছে যে কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিস করলে বা হচ্ছে তুমি যখন হচ্ছে টাইপ করে করে দেখবা তখন এটা দেখবে যে অনেক ইজি হয়ে যাবে। আমি আরেকবার একটু দেখতেছি। প্রথম কি, পাওয়ার পয়েন্ট রিবন থেকে ডিজাইনে ক্লিক করব। তাহলে প্রথম হচ্ছে ডিজাইন ক্লিক করব, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব। ডাপ ডাউন বারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে। প্যালেটের নিচের দিকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে
ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের উপরে বাম পাশে সলিড ফিল রেডিও বোতাম ক্লিক করলে সক্রিয় করতে হবে এবং নিচে কালার ড্রপ ডাউন তীরে ক্লিক করলেই রঙের প্যালেট আসবে, যা থেকে পছন্দের রং সিলেক্ট করলেই স্লাইড ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই রং আরোপিত হবে। মানে একটার পর একটা যদি পয়েন্ট আকারে লিখে তোমরা দেখো তাহলে এটা বোঝাটা সহজ। সেই সাথে এই টেকনিক্যাল ব্যাপারগুলো তোমাদের পারার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বারবার এটা হচ্ছে নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করা। হাতে কলমে প্র্যাকটিস করলে দেখবে যে এগুলো অটোমেটিক মনে থাকবে। এরপর তোমার মনে থাকার পর তুমি সেখান থেকে নিজের মতো করে লিখতে পারবা। তো এই পর্বে আমাদের এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইজি আইসিটি বই সংগ্রহ করবে।